হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই বছর তোমরা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মাইনর সাবজেক্ট এডুকেশন রয়েছে, সেই এডুকেশনের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি শিক্ষার যে মূল ধারণাগুলো সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিটের মধ্যে রয়েছে। তো শিক্ষা কেবল বই পড়া বা ডিগ্রি লাভ করার নয়, এটি আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করার একটি প্রক্রিয়া। যাই হোক, আমাদের ফার্স্ট ইউনিটে যে টপিকগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমে রয়েছে কনসেপ্ট অফ এডুকেশন, নেরু অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন, কনসেপ্ট অফ এডুকেশন অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ শিক্ষার ধারণা সংকীর্ণ এবং ব্যাপক অর্থে। তো শিক্ষার সংকীর্ণ ধারণা বা ব্যাপক ধারণা সেটা আমরা ফার্স্ট অফ অল জেনে নেব বা আলোচনা করব। তো শিক্ষার সংকীর্ণ ধারণা, যেটাকে আমরা নেরু কনসেপ্ট অফ এডুকেশন বলে থাকি। তো শিক্ষার সংকীর্ণ ধারণাটা কিরকম? এটি হলো প্রথাগত এবং সীমিত দৃষ্টিভঙ্গি। কিরকম? যেমন এই ধারণা অনুযায়ী শিক্ষা মানে হলো শুধুমাত্র বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মতো আনুষ্ঠানিক প্রতিষ্ঠানে শেখা এবং ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন করা। অর্থাৎ তুমি বিদ্যালয়ে ভর্তি হয়েছ, বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কলেজে ভর্তি হয়েছো, কলেজে পড়াশোনা শেষ করে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো এবং প্রত্যেকটা থেকে তুমি সার্টিফিকেট অর্জন করেছো, তার মানে তোমার শিক্ষা শেষ। এটাই হচ্ছে শিক্ষার সংকীর্ণ ধারণা বা সংকীর্ণ অর্থ। তো এর যে মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমত আমরা বলতে পারি একটা নির্দিষ্ট স্থান থাকবে। যেমন কি শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, এক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় থাকবে। কিরকম? যেমন ক্লাসের সময়সূচি দ্বারা এটা সীমাবদ্ধ। তারপরে কি নির্দিষ্ট একটা পাঠ্যক্রম থাকবে। কিরকম? যেমন পূর্ব নির্ধারিত সিলেবাসের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। এবং কি নির্দিষ্ট কিছু শিক্ষক থাকবে। যেমন শিক্ষক হলো জ্ঞানের একমাত্র উৎস। শিক্ষকের কাছ থেকে আমরা যা কিছু শিখব সেটাই হচ্ছে আমাদের শিক্ষা, এর বাইরে আর কোনো শিক্ষা আমাদের নেই। এটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। এবং কি থাকবে? এটা একটা উদ্দেশ্য থাকবে। কি? সাধারণত চাকরি বা পেশাগত যোগ্যতা অর্জন হবে উদ্দেশ্য। কেন আমরা স্কুলে পড়ি, কেন আমরা কলেজে পড়ি, কেন আমরা ইউনিভার্সিটিতে পড়ি? কারণ একটাই, আমরা যাতে একটা চাকরি অর্জন করতে পারি, আমরা যাতে রোজগার করতে পারি। তো সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই শিক্ষার সংকীর্ণ অর্থটা। তো এই ধারণাটি আমাদের জীবনের সার্বিক বিকাশের পরিবর্তন কেবল আনুষ্ঠানিক জ্ঞান অর্জনের উপরই জোর দেয়। যাই হোক, এবার শিক্ষার ব্যাপক ধারণাটা, যেটাকে আমরা ইংরেজিতে ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন বলে থাকি। তো শিক্ষার ব্যাপক ধারণাটা অনেক বেশি বিস্তৃত এবং জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস। তো এই ধারণা অনুযায়ী শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকে। আমাদের জন্মের পর থেকে শিক্ষা শুরু হয়, আর এই শিক্ষা চলতে থাকে আমৃত্যু পর্যন্ত। যেমন এটা শুধুমাত্র বইয়ের জ্ঞান নয়, বরং জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে আমরা শিখি। আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন কি স্থান নেই। যেমন জীবনের প্রতিটা স্থানই হচ্ছে শিক্ষার স্থান। দ্বিতীয়ত আমরা বলতে পারি এটাতে কি নেই? কোনো সময় নেই। কেমন? যেমন এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। 3 নম্বরে আমরা বলতে পারি পাঠ্যক্রমও কিন্তু নেই। যেমন কিরকম? যেমন প্রতিটা অভিজ্ঞতা, ঘটনা এবং মানুষ থেকে আমরা কি করি? শিখি বা শিক্ষা লাভ করি। শিক্ষকও কিন্তু নেই এক্ষেত্রে। যেমন প্রকৃতি, সমাজ, পরিবার, এমনকি আমাদের যে ভুলগুলো, এগুলো আমাদের শিক্ষক হতে পারে। এগুলো থেকে, অভিজ্ঞতাগুলো থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা অর্জন করে থাকি। এবং আমাদের যে উদ্দেশ্য, যেমন ব্যক্তির সার্বিক বিকাশ, যেমন মানসিক, শারীরিক, নৈতিক, সামাজিক এবং যে আধ্যাত্মিক, এই সব ক্ষেত্রে কিন্তু এটা কি করে থাকে? এটা বিকাশ ঘটিয়ে থাকে। তো এই যে ধারণা, এই ধারণাটা আমাদেরকে শেখায়, কি শেখায়? একটা চলমান এবং একটা অবিরাম প্রক্রিয়া হিসেবে এটা আমাদেরকে দেখায়, যা ব্যক্তির ব্যক্তিত্বকে কি করে? গড়ে তোলে। এবং দ্বিতীয়ত আমরা বলতে পারি একটা শৃঙ্খলা, ডিসিপ্লিন হিসেবে এটা শিক্ষা কাজ করে। যেমন কিরকম ভাবে? যেমন শিক্ষার ধারণা একটা সুশৃঙ্খল বা ডিসিপ্লিন হিসেবে গণ্য হয়, কারণ এটি জ্ঞান, তত্ত্ব এবং গবেষণার একটা সুসংগঠিত ক্ষেত্র। একটি শৃঙ্খলা হিসেবে শিক্ষার নিজস্ব পাঠ্যক্রম, গবেষণা পদ্ধতি এবং তত্ত্ব রয়েছে। এটি মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন এবং ইতিহাসের মধ্যে অন্যান্য শৃঙ্খলা থেকে ধারণা গ্রহণ করে। তো একটা শৃঙ্খলা হিসেবে শিক্ষা
শিক্ষা প্রক্রিয়াকে অধ্যয়ন, বিশ্লেষণ এবং উন্নত করতে সাহায্য করে। নেক্সট আমাদের আরেকটা টপিক যেটা হচ্ছে নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন। তার মানে হচ্ছে শিক্ষার প্রকৃতি এবং পরিধি। তো শিক্ষার প্রকৃতি কি? শিক্ষার প্রকৃতি যেটাকে আমরা নেচার অফ এডুকেশন বলে থাকি, তো প্রথমত আমরা বলবো এটা হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া, কারণ শিক্ষার জন্ম থেকে আমাদের মৃত্যু পর্যন্ত চলে। 2 নম্বরে আমরা বলতে পারি সৃজনশীল প্রক্রিয়াও কিন্তু এটা। যেমন কি রকম ভাবে? যেমন এটি ব্যক্তিকে তার ভেতরের যে সম্ভাবনাগুলো রয়েছে ওইগুলো চিনতে এবং বিকশিত করতে সাহায্য করে। তারপর 3 নম্বরে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সামাজিক প্রক্রিয়া, এটা হচ্ছে একটা সোশিয়াল প্রসেস। কিরকম? যেমন এটা ব্যক্তিকে সমাজে বসবাস করতে এবং সমাজের সদস্য হিসেবে তার ভূমিকা পালন করতে শেখায়। তারপর আমরা বলতে পারি এটা হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া, ডাইনামিক প্রসেস। যেমন শিক্ষা ব্যবস্থা সমাজের পরিবর্তনের সাথে সাথে কি হয়? পরিবর্তিত হয়। তারপর বলতে পারি শিক্ষা হচ্ছে একটা বহুমাত্রিক প্রক্রিয়া। যেমন এটি কেবল জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আবেগ, দক্ষতা এবং মূল্যবোধের যে বিকাশ তাতেও সাহায্য করে। এবার আমরা আলোচনা করব যে স্কোপ অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার পরিধি নিয়ে। তো শিক্ষার পরিধি কিন্তু অত্যন্ত ব্যাপক। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কি কি? যেমন শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য, অর্থাৎ কেন আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের উদ্দেশ্য কি, এটা শিক্ষার পরিধির অন্তর্গত এবং শিক্ষার পরিধির মধ্যে এটা আলোচনা করা হয়। তারপর শিক্ষণ এবং শিক্ষণ পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়। পাঠ্যক্রম নির্মাণ নিয়ে আলোচনা করা হয়। শিক্ষকের ভূমিকা এবং প্রশিক্ষণ নিয়ে আলোচনা করা হয় এক্ষেত্রে। শুধু তাই নয়, শিক্ষণ প্রযুক্তি, তারপর শিক্ষামূলক গবেষণা, তারপর শিক্ষামূলক মনোবিজ্ঞান, তুলনামূলক শিক্ষা এবং পাশাপাশি শিক্ষা প্রশাসন এবং পরিকল্পনা। শিক্ষা প্রশাসন কি? এই যে শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করে, যেমন বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করে, তাহলে বিদ্যালয়ে একটা শিক্ষা প্রশাসন রয়েছে। আবার বিদ্যালয়গুলোকে পরিচালনা করে তার উপরের দপ্তরগুলো, ওইখানেও একটা শিক্ষা প্রশাসন রয়েছে। এবং পরিকল্পনা, যারা পাঠ্যক্রম নির্মাণ করেন বা শিক্ষা পরিকল্পনাগুলো গ্রহণ করেন, তো ওই বিষয়গুলো। তো নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইমস অফ এডুকেশন, ইন্ডিভিজুয়াল, সোশিয়াল, ভোকেশনাল অ্যান্ড ডেমোক্রেটিক, ওই টপিকগুলো নিয়ে। তো ইন্ডিভিজুয়াল, তারপর সোশিয়াল, ভোকেশনাল অ্যান্ড ডেমোক্রেটিক। তো শিক্ষার লক্ষ্য, লক্ষ্য মানে কি? লক্ষ্য মানে হচ্ছে আমরা কোন উদ্দেশ্যে শিক্ষাটাকে গ্রহণ করি। তো শিক্ষার প্রধান লক্ষ্য হলো ব্যক্তিকে এমন ভাবে তৈরি করা যাতে সে নিজের জীবন এবং সমাজের জন্য উপকারী হতে পারে। প্রধান লক্ষ্যগুলো কি কি? যেমন 1 নম্বর হচ্ছে ব্যক্তিগত লক্ষ্য, যেটাকে আমরা ইন্ডিভিজুয়াল এইম বলে থাকি। তো এই লক্ষ্য ব্যক্তির আত্মবিকাশের উপরে জোর দেয়। আত্মবিকাশ কথার অর্থ কি? নিজের বিকাশ। এর উদ্দেশ্য হলো প্রতিটা ব্যক্তির যে সুপ্ত প্রতিভা রয়েছে এবং যে সম্ভাবনা রয়েছে ওইগুলোকে বিকশিত করা, যাতে সে একজন স্বতন্ত্র, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এর মধ্যে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো সেগুলো হলো নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশ, মানসিক স্বাস্থ্য এবং আত্ম উপলব্ধি, যেটাকে আমরা সেলফ রিয়েলাইজেশন বলে থাকি। এবার সামাজিক লক্ষ্য নিয়ে আলোচনা করবো, যেটাকে আমরা সোশিয়াল এইম বলে থাকি। তো এই লক্ষ্য ব্যক্তিকে সমাজের একজন সক্রিয় এবং দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তোলে। এর উদ্দেশ্য হলো সামাজিক মূল্যবোধ, সহযোগিতা, সহনশীলতা এবং নাগরিক দায়িত্ববোধ শেখানো। শিক্ষা ব্যক্তিকে সমাজে তার ভূমিকা সঠিকভাবে পালন করতে এবং সমাজের উন্নতিতে অবদান রাখতে সাহায্য করে। তো আরেকটা হচ্ছে আমাদের পেশাগত বা বৃত্তিমূলক লক্ষ্য, যেটাকে আমরা ভোকেশনাল এইম বলে থাকি। তো এই লক্ষ্য কি? এই লক্ষ্য ব্যক্তিকে একটা নির্দিষ্ট পেশার জন্য প্রস্তুত করে। যেমন ভবিষ্যতে তুমি ডক্টর হবে, সুতরাং তার জন্য তুমি লেখাপড়া করবে এবং এটা হচ্ছে তোমার লক্ষ্য, এটা হচ্ছে একটা ভোকেশনাল এইম। ভবিষ্যতে তুমি ইঞ্জিনিয়ার হবে, এটা হচ্ছে তোমার একটা ভোকেশনাল এইম। তো এর উদ্দেশ্য হলো জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং প্রশিক্ষণ প্রদান করা। তো এটা ব্যক্তির যে অর্থনৈতিক স্বাধীনতা তা নিশ্চিত করে এবং তাকে কর্মজীবনে সফল হতে সাহায্য করে। এবার আরেকটা লক্ষ্য, সেটা হচ্ছে গণতান্ত্রিক লক্ষ্য, ইংরেজিতে যেটাকে আমরা বলে থাকি ডেমোক্রেটিক এইম। তো এই লক্ষ্য গণতান্ত্রিক মূল্যবোধ, যেমন স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এবং ন্যায় বিচার, এগুলোকে উৎসাহিত করে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো নাগরিক তৈরি করা, যারা গণতন্ত্রের নীতিগুলোকে সম্মান করবে, নিজেদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এবার আমরা আলোচনা করব আমাদের সিলেবাসের পরবর্তী টপিক, যে কনসেপ্ট অফ ফিলসফি অ্যান্ড এডুকেশনাল ফিলসফি, their role in framing the superstructure of education, aims, methods and
কারিকুলাম। কনসেপ্ট অফ ফিলোসফি, ফিলোসফি করার অর্থ কি? ফিলোসফি মানে হচ্ছে দর্শন, অর্থাৎ দর্শন এবং শিক্ষামূলক দর্শনের ধারণা, সেটা নিয়েই এই টপিকটার মধ্যে আলোচনা করা হবে। তো ফার্স্ট অফ অল দর্শন বা ফিলোসফি এটা বলতে আমরা কি বুঝি? তো দর্শন হলো জীবনের মৌলিক প্রশ্নগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, যেমন জ্ঞান, বাস্তবতা, অস্তিত্ব এবং মূল্যবোধ, ওইগুলো নিয়ে ভাবা, চিন্তা করা, বিশ্লেষণ করা, সেটাই হচ্ছে দর্শন। এটি আমাদের জীবনের উদ্দেশ্য এবং বিশ্বকে বোঝার জন্য একটা কাঠামো প্রদান করে থাকে। তো আমাদের টপিকে রয়েছে এডুকেশনাল ফিলোসফি, অর্থাৎ শিক্ষামূলক দর্শন। তো শিক্ষামূলক দর্শন হলো দর্শনের সেই শাখা যা শিক্ষার উদ্দেশ্য, পদ্ধতি এবং পাঠ্যক্রম নিয়ে আলোচনা করে। এটি শিক্ষার লক্ষ্যগুলোকে কেন নির্ধারণ করা হয়, কিভাবে শেখানো উচিত এবং কি শেখানো উচিত তা বুঝতে সাহায্য করে। তো শিক্ষার সুপার স্ট্রাকচার গঠনে তাদের ভূমিকা রয়েছে। যেমন ফার্স্ট অফ অল লক্ষ্য, এইমস কি? যেমন শিক্ষামূলক দর্শন শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করে, যেমন আদর্শবাদ, আইডিয়ালিজম, নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধের উপর জোর দেয়। আর প্রয়োগবাদ, যেটাকে আমরা প্র্যাগম্যাটিজম বলে থাকি, ওইটা ব্যবহারিক জ্ঞানের উপরে জোর দেয়। পদ্ধতি কি, মেথডস কি? এটা শিক্ষণ পদ্ধতি নির্ধারণ করে, যেমন প্রকৃতিবাদ, যেটাকে আমরা ন্যাচারালিজম বলে থাকি। তারপর খেলাভিত্তিক বা অভিজ্ঞতামূলক যে শিক্ষা, এগুলোকে সমর্থন করে। পাঠ্যক্রম কিরকম, কারিকুলামটা কিরকম, এটা পাঠ্যক্রমে কি অন্তর্ভুক্ত করা হবে তা প্রভাবিত করে। যেমন মানবতাবাদ, হিউম্যানিজম যেটাকে আমরা বলে থাকি, এই ধরনের যে সাহিত্যগুলো, শিল্প এবং মানবিক যে বিষয়গুলো রয়েছে, ওইগুলো পাঠ্যক্রমে প্রাধান্য দেওয়া, এটার লক্ষ্য। এবার আমরা আলোচনা করব আরেকটা টপিক, যেটা হচ্ছে আমাদের এইমস অফ মডার্ন এডুকেশন, অর্থাৎ আধুনিক শিক্ষার যে লক্ষ্য। এইমস, মেথডস এন্ড কারিকুলাম, এটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। মডার্ন এডুকেশন মানে কি? আধুনিক শিক্ষা, অর্থাৎ আধুনিক শিক্ষার লক্ষ্য, পদ্ধতি, পাঠ্যক্রম এবং আধুনিক শিক্ষা বিশ্বায়ন এবং প্রযুক্তিতে কিরকম ভূমিকা পালন করে। তো আধুনিক শিক্ষা আমাদের যে বিশ্বায়ন, প্রযুক্তি এবং পরিবর্তনশীল যে সমাজ, তার যে চাহিদা, সেই চাহিদা মেটানোর উপর জোর দেয়। এটার লক্ষ্য রয়েছে কিরকম? যেমন সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং সৃজনশীলতায় এটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। কিরকম? যেমন মুখস্থ বিদ্যার পরিবর্তে সমস্যা সমাধান এবং নতুন ধারণা তৈরি করার ক্ষমতা বৃদ্ধি করা। আজকাল পড়াশোনাটাকে বেশিরভাগই প্র্যাকটিক্যালের পর্যায়ে নিয়ে আসা হচ্ছে, মুখস্থ বিদ্যাগুলোকে এড়িয়ে ফেলা হচ্ছে। কিভাবে বুদ্ধিমত্তার বিকাশ ঘটানো যায়, কিভাবে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে শিক্ষার্থীদের মধ্যে, ওইগুলোর বিকাশ ঘটানো যায়, তার উপর জোর দিয়ে কিন্তু কারিকুলাম তৈরি করা হচ্ছে। দ্বিতীয়ত ডিজিটাল সাক্ষরতা, যেমন আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো, এটার আরেকটা উদ্দেশ্য। সার্বিক বিকাশের ক্ষেত্রে এটার ভূমিকা রয়েছে। কিরকম? যেমন শারীরিক, মানসিক, সামাজিক এবং নৈতিক বিকাশের ভারসাম্য বজায় রাখা এর আরেকটা লক্ষ্য। আমরা বলতে পারি এটা জীবনব্যাপী শিক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করে, যেমন পরিবর্তিত বিশ্বের সাথে মানিয়ে নেওয়ার জন্য ক্রমাগত শেখার ক্ষমতা, এগুলো তৈরি করা এটার আরেকটা লক্ষ্য। এবার পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো। মেথডসটা কিরকম? যেমন শিক্ষার্থী কেন্দ্রিক এটা, যেমন শিক্ষকের পরিবর্তে শিক্ষার্থীর প্রয়োজন এবং আগ্রহের উপর জোর দিয়ে কিন্তু এই পদ্ধতিটা বা এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। প্রকল্প ভিত্তিক শিক্ষা হিসেবে এটাকে আমরা বলতে পারি, যেমন শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করে শেখাতে এটা উৎসাহিত করে। আমরা তারপর বলতে পারি সহযোগিতামূলক শিক্ষা এটা, যেমন দলবদ্ধভাবে এটা কাজ করার যে একটা অনুভব, এটা প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে নিয়ে আসে বা ওই মানসিকতাটা তৈরি করে। প্রযুক্তির ব্যবহার এক্ষেত্রে রয়েছে, যেমন অনলাইন বিভিন্ন যে রিসোর্স গুলো, ডিজিটাল টুলস গুলো এবং ইন্টারেক্টিভ যে প্ল্যাটফর্ম, ওইগুলো ব্যবহার করা হয় এক্ষেত্রে। আমরা পাঠ্যক্রমের কথা বলতে পারি, কারিকুলামের কথা বলতে পারি, যেমন আন্তঃবিষয়ক পাঠ্যক্রম, যেমন বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ স্থাপন করা। বাস্তব ভিত্তিক পাঠ্যক্রম, যেমন জীবনের বাস্তব সমস্যা সমাধানের উপর জোর দেওয়া, ওইগুলো এটার অন্তর্ভুক্ত করা হয়। আর মূল্যভিত্তিক শিক্ষা এক্ষেত্রে রয়েছে, যেমন মানবিক মূল্যবোধ এবং নৈতিকতা, ওই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় এর মধ্যে। নমনীয়তাও রয়েছে, যেমন শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী বিষয় বেছে নেওয়ার সুযোগ এই ক্ষেত্রে দেওয়া হয়। যাই হোক, আমাদের আরেকটা টপিক রয়েছে সিলেবাসে, যেটা হচ্ছে দ্য ফাংশনস অফ এডুকেশন টুয়ার্ডস ইন্ডিভিজুয়াল, সোসাইটি অ্যান্ড নেশন। ফাংশনস অফ এডুকেশন মানে শিক্ষার কাজ ব্যক্তি, সমাজ এবং জাতির প্রতি। তো ব্যক্তির প্রতি কিরকম কাজ? যেমন ব্যক্তিত্বের বিকাশ ঘটায় শিক্ষা। কিরকম ভাবে? যেমন শিক্ষা ব্যক্তির শারীরিক, মানসিক, নৈতিক এবং আধ্যাত্মিক যে দিকগুলো রয়েছে, ওইগুলোর ভারসাম্যপূর্ণ বিকাশ ঘটায়। তারপর আমরা দ্বিতীয়ত বলতে পারি আত্মনির্ভরশীলতা, যেমন এটা ব্যক্তিকে স্বাবলম্বী এবং স্বাধীন হতে সাহায্য করে। তৃতীয়ত আমরা বলতে পারি সাংস্কৃতিক পরিশীলন ঘটায় এটা।
তৃতীয়ত আমরা বলতে পারি যে সাংস্কৃতিক পরিশীলন ঘটায়, যেমন শিক্ষা ব্যক্তিকে তার সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি পরিচালিত করে। পেশাগত প্রস্তুতি রয়েছে এক্ষেত্রে, যেমন এটা ব্যক্তিকে তার জীবিকার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা প্রদান করে। আর সমাজের প্রতি কাজ কিরকম, যেমন সামাজিকীকরণ হচ্ছে এটার প্রধান লক্ষ্য। যেমন শিক্ষা ব্যক্তিকে সমাজের যে রীতিনীতিগুলো রয়েছে, যে মূল্যবোধ রয়েছে বা যে নিয়ম কানুনগুলো রয়েছে ওইগুলো শিখতে সাহায্য করে। সামাজিক অগ্রগতিতেও শিক্ষার ভূমিকা রয়েছে, যেমন এটা নতুন ধারণা উদ্ভাবন এবং সামাজিক পরিবর্তন এই যে পথগুলো এগুলোকে প্রশস্ত করে। আর সামাজিক সংহতিতেও এটার গুরুত্ব রয়েছে, যেমন শিক্ষা বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে বোঝাপড়া এবং সহনশীলতা তৈরি করে। আর পাশাপাশি সামাজিক নিয়ন্ত্রণ সোশিয়াল কন্ট্রোল যেটা, এটার ক্ষেত্রে এর অবদান রয়েছে কিরকম, যেমন এটা সামাজিক নিয়ম নীতি এবং মূল্যবোধ মেনে চলতে উৎসাহিত করে। আর জাতির প্রতিও কিছু কাজ রয়েছে টুয়ার্ডস নেশন, যেমন জাতীয় সংহতি বজায় রাখা। তো শিক্ষা জাতিকে ঐক্যবদ্ধ করে এবং জাতীয়তাবাদের যে অনুভূতি সেটা জাগিয়ে তোলে। আর জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রেও এটার ভূমিকা রয়েছে, যেমন কিরকম একটি দক্ষ জনশক্তি তৈরি করে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। আমার দেশে যদি বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার বিজনেসম্যান এগুলো তৈরি হতে পারে, সেটা আমার দেশের অর্থনৈতিক যে ভিত রয়েছে সেটাকে শক্তিশালী করবে। এইভাবে কিন্তু জাতীয় উন্নয়ন ঘটবে। তো রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতেও শিক্ষার ভূমিকা রয়েছে কিরকম, যেমন এটা নাগরিকদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং তাদের যে অধিকার এবং দায়িত্ব সেটা সম্পর্কে সচেতন করে। পাশাপাশি সাংস্কৃতিক প্রশিক্ষণ এবং প্রচারেও কিন্তু এটার ভূমিকা রয়েছে কিরকম, যেমন শিক্ষা একটা জাতির যে সংস্কৃতি এবং যে ঐতিহ্য রয়েছে সেটাকে সংরক্ষণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেয়। তো এই ছিল আজকের আলোচনা, এবং আমাদের প্রত্যেকটা টপিক নিয়ে ডিসকাশন করেছি ফার্স্ট ইউনিটের মধ্যে। ফার্স্ট ইউনিটে তোমাদের মোটামুটি যে 5 থেকে 6টা টপিক রয়েছে, প্রত্যেকটা টপিকে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। তোমরা এই ক্লাসটিকে বারবার দেখবে, বারবার শুনবে, তাহলে এই ক্লাসটি সম্পর্কে তোমরা বা এই টপিকগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারবে। আর এই ধারণাগুলো নেওয়া একান্ত প্রয়োজন তোমাদের, কারণ বিষয়বস্তু বা কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তখন কোনো পড়াই আমরা বুঝতে পারি না বা মনে রাখতে পারি না, পরীক্ষাতে লিখতে পারি না। তো যাই হোক, এই ইউনিটের উপর তোমাদের যে যে ব্রড কোশ্চেনগুলো পড়তে হবে অলরেডি আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা যারা যারা আমাদের প্ল্যাটফর্মে আছো তোমরা তো পেয়ে গেছো, আর যারা যারা প্ল্যাটফর্মে নেই ক্লাসটি দেখেছো, যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। এখানে নিয়মিত ক্লাস পাবে, আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন পাবে, তোমার ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর পাবে, অ্যাসাইনমেন্টের উত্তর পাবে। ওভারঅল তোমাকে সব দিক থেকে সহযোগিতা করা হবে। তো যদি কেউ আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো এক টপিক নিয়ে আলোচনা নিয়ে।